হ্যালো সবাইকে, কৃষি টিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষি বিজ্ঞান সাহা, প্রভাষক কলেজ। আমরা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি কোর্স তৈরি করেছি, যেখানে শর্ট কোর্সের মাধ্যমে আমরা বিগত বছরের কি ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে কৃষি শিক্ষার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি এবং আজকের ক্লাসের সম্পূর্ণ অংশ জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে সেটি প্রত্যাশা করি। তো শুরুতে আমরা যদি একটু অ্যানালাইসিস দেখি, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু প্রতি সেটে 2টি করে প্রশ্ন এসেছিল এবং সৃজনশীল অংশে অর্থাৎ আমরা যদি দেখি যে 2025 সালে সেখানে 3টি প্রশ্ন 2 সেটে এসেছিল, অর্থাৎ কখনো 2টি কখনো 1টি করে প্রশ্ন পাওয়া যায়। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কমপক্ষে একটি প্রশ্ন কিন্তু পাবো, অর্থাৎ 10 মার্কের একটি প্রশ্ন এখান থেকে উত্তর করতে পারবো। তো শুরুতে যদি আমরা 2025 সালের প্রশ্নের দিকে নজর দিই, যেমন ঢাকা, রাজশাহী, যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, এখানে বাংলাদেশের সেচের পানির সংকট দিন দিন বাড়ছে, তাই ফসল উৎপাদনের জন্য খাল, বিল সহ জলাধারে বিভিন্ন উপায়ে সেচের পানি সংরক্ষণ করা প্রয়োজন। এই সমস্ত পানি দ্বারা পরবর্তীতে ফসলের জমিতে বিভিন্ন পদ্ধতিতে সেচ প্রদান করা যেতে পারে। পানি সেচের বিভিন্ন পদ্ধতি সমূহের মধ্যে একটি বহুল প্রচলিত সেচ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে সারিতে বা ছিটিয়ে বপন করা ফসলের জমিতে প্লাবন আকারে সেচ প্রদান করা হয়। তো সেচের থেকে উদ্দীপকটি এসেছে। এখন দেখি যে প্রশ্ন কি কি এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন ভূমিকা কি, দ্বিতীয় প্রশ্ন মাটির পিএইচ কেন জানা প্রয়োজন ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতি ব্যাখ্যা করো, বাংলাদেশে সেচের পানির সংকট মোকাবেলায় জলাধারে কিভাবে পানি সংরক্ষণ করা সম্ভব, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। শুরুতে যদি আমরা ভূমিকয়ের সংজ্ঞাটি দেখি, ভূমিকয় হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন বৃষ্টিপাত, পানি, বায়ু, তাপ, মাধ্যাকর্ষণ শক্তি, ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীর কর্মকাণ্ডের ফলে ভূমির উপরিভাগের মাটি বিচ্যুত ও স্থানান্তরিত হওয়াকে ভূমিকয় বলে। অর্থাৎ ভূমির উপরিভাগের প্রাথমিক কণার বিযুক্তকেই কিন্তু আমরা ভূমিকয় বলে থাকি। এরপরে মাটির পিএইচ কেন জানা প্রয়োজন। ফসলের ফলানোর ক্ষেত্রে পিএইচ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো পিএইচ হলো মাটির অম্লমান। মাটি অম্লীয় না ক্ষারীয় নাকি নিরপেক্ষ, সেটি কিন্তু এই পিএইচ এর মাধ্যমে জানা যায়। আবার অম্লীয় মাটিতে চা, কফি, লেবু ভালো হয়, আবার ক্ষারীয় মাটিতে নারিকেল, সুপারি, আখ ইত্যাদি ফসল ভালো জন্মে। নিরপেক্ষ মাটিতে সকল ধরনের ফসল ভালো জন্মে। তাই পিএইচ জানা থাকলে কোন ফসল কখন জন্মানো যাবে এবং কি সার ব্যবহার করা যাবে সেটি কিন্তু পিএইচ থেকে জানা যায়। আশা করি উত্তরটি বুঝতে পেরেছো। তোমরা এখান থেকে উত্তরটি দেখে নিতে পারো। এরপরে যে 9 নম্বর প্রশ্ন ছিল, উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতি ব্যাখ্যা করো। যেহেতু প্লাবন সেচের কথাই বলা ছিল যে প্লাবন আকারে দেওয়া, যেহেতু এটি কিন্তু প্লাবন সেচ পদ্ধতি, অর্থাৎ ভূপৃষ্ঠস্থ একটি সেচ পদ্ধতি হলো প্লাবন সেচ। সেই মুক্ত প্লাবন সেচ পদ্ধতির কিভাবে করা হয় সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে পদ্ধতিটি দেখতে পাচ্ছ এবং এখানে ভিডিওটি পজ করে তোমরা এটি করে নিতে পারো। এরপরে ঘ নম্বরে যে প্রশ্ন ছিল, বাংলাদেশের সেচের পানির সংকট মোকাবেলায় জলাধারে কিভাবে পানি সংরক্ষণ করা সম্ভব, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা। সেচের পানি সংরক্ষণ খুবই একটি জরুরি বিষয় এবং কৃষি এর উপরে নির্ভরশীল, এটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা যেহেতু ঘ নম্বর প্রশ্ন এবং এটি উচ্চতর প্রশ্ন, একটু বর্ণনামূলক প্রশ্ন, এখানে উত্তরটি দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট রাখতে পারো এবং এভাবে যদি উত্তর লিখো তাহলে অবশ্যই যিনি পরীক্ষক মহোদয় থাকবেন তিনি হয়তো তোমাকে পূর্ণ মার্ক দেওয়ার চেষ্টা করবেন। এরপরে উদ্দীপকটি যদি আমরা দেখি, 2025 সালের যে প্রশ্নটি এসেছিল, যেখানে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল ও দিনাজপুর বোর্ড 2025, সেখানে পিএইচ এর মান অনুসারে মাটির শ্রেণীবিন্যাস, এ অম্লীয় মাটি, বি উষ্ণবোধক ছিল এবং সি ক্ষারীয় মাটি। প্রশ্ন এসেছিল মাটির গুণট কি, জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন ব্যাখ্যা করো, উদ্দীপকে বি মাটি সব ফসলের জন্য উপযোগী ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত এ চিহ্নিত মাটি কিভাবে সংশোধন করবে বিশ্লেষণ করো। তো এখানে যদি শুরুতে আমরা মাটির গুণটের সংখ্যা দেখি, এখানে হলো মাটিতে বালু কণা, পলি কণা, কর্দম কণার আনুপাতিক। ক্ষারী হলো মাটির গুণট, অর্থাৎ মাটিতে 3টি কণা থাকে, সেই 3টি কণার আনুপাতিক শতকরা যে আনুপাতিক হার সেটি মাটির গুণট। জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন ব্যাখ্যা করো। প্রাণ বলা হয়, এই প্রশ্নটি কিন্তু অনেকবার রিপিট হয়েছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জৈব পদার্থকে কেন মাটির প্রাণ বলা হয়। জৈব পদার্থের উপস্থিতি মাটিস্থ অণুজীবগুলোকে ক্রিয়াশীল করে, ফলে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম ইত্যাদি খাদ্য উপাদান গাছের গ্রহণ উপযোগী হয়। জৈব পদার্থ মাটির ভৌত ও রাসায়নিক উন্নয়ন সাধন করে। জৈব পদার্থ মাটির অণুসমূহকে একে অপরের সাথে সংযুক্ত রাখতে সাহায্য করে এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। এভাবে কিন্তু মাটির উর্বরতা এবং উৎপাদন শক্তি বৃদ্ধি পায়, ফসল উৎপাদন বৃদ্ধি পায়।
এরপরে যে প্রশ্নটি ছিল বি মাটি ফসলের জন্য উপযোগী ব্যাখ্যা করো, অর্থাৎ বি মাটি ছিল নিরপেক্ষ মাটি এবং নিরপেক্ষ মাটি সকল ফসল চাষের জন্য উপযোগী, সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। 3 মার্কের প্রয়োগমূলক প্রশ্ন, তোমরা এখান থেকে উত্তরটি ভিডিওটি পজ করে উত্তরটি পড়ে নিতে পারো। এরপরে উদ্দীপকে এ চিহ্নিত মাটি কিভাবে সংশোধন করো বিশ্লেষণ করো। এ চিহ্নিত মাটি ছিল অম্লীয় মাটি এবং অম্লীয় মাটি কিভাবে সংশোধন করা যায় সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেমন প্রথমে চুন ব্যবহার করার কথা বলা হয়েছে, জৈব সার ব্যবহার করার কথা বলা হয়েছে, সবুজ সার ব্যবহার করার কথা বলা হয়েছে, সুষম সার ব্যবহার করা, ফসলে ইচ্ছামতো রাসায়নিক সার ব্যবহার না করার কথা বলা হয়েছে, সেচের পানির মানের উন্নয়ন করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই ধরনের পদক্ষেপগুলো বর্ণ আকারে লেখার ফলে তোমার কিন্তু প্রশ্নটি হুবহু উত্তর হয়ে যাবে এবং এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ অম্লীয় মাটিতে নিরপেক্ষ মাটিতে রূপান্তরের উপায়, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি বি সেটের 2025 সালে বি সেটের একটি প্রশ্ন দেখি, যেখানে উদ্দীপক ছিল মেহেরপুরের গ্রামের কৃষকরা গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করেন। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী এবছর তারা ধান চাষে নিবিড়তা পদ্ধতি গ্রহণ করেন। এই পদ্ধতি গতানুগতিক পদ্ধতি থেকে অধিক লাভজনক। এই পদ্ধতিতে জমিতে কয়েকটি ছিদ্র পর্যন্ত পাইপ দিয়ে সেচ প্রদান করা হয়। যেহেতু এখানে নিবিড়তার কথা বলা হয়েছে, তাহলে এটি এসআরআই পদ্ধতিতে ধান চাষে এবং পাইপ পুঁতে দেওয়ার কথা বলা হয়েছে, ছিদ্রযুক্ত পাইপ, এটি মূলত এডব্লিউডি সেচ পদ্ধতি। তো শুরুতে উদ্দীপক পড়ার সময় কিন্তু আমাদের নির্ধারণ করে নিতে হবে যে কোন পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। দেখো প্রশ্ন এসেছে সেচ কি, জমিতে মালচিং কেন করা হয়, উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতি ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির সুবিধাগুলো বিশ্লেষণ। প্রথম যে প্রশ্ন সেচ কি, সেচ হলো ফসলের স্বাভাবিক বৃদ্ধি এবং অধিক ফলনের জন্য জমিতে কৃত্রিম উপায় বা বাহ্যিক উৎস থেকে পানি সরবরাহ করার পদ্ধতি। এরপরে ফসলের জমিতে কেন মালচিং করা হয়, মালচিং কেন করা হয় এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়শই পরীক্ষায় আসে। তো এটির উত্তর হলো ভূমির উপরিতল ঢেকে রেখে মাটি ও রস অপসারণ হয়ে যাওয়া প্রতিরোধ করাকে মালচিং বলা হয়। ফসলের জমিতে মালচিং করা হয় মাটির আর্দ্রতা সংরক্ষিত করার জন্য, এতে মাটির পুনর আর্দ্র হয়, ফলে ভূমি ক্ষয়ে আর শুষ্ক মাটি অপেক্ষা কম হয়। মালচিং এর মাধ্যমে গরম মাটি ঠান্ডা এবং শীতে উষ্ণ থাকে, যা ফসলের বৃদ্ধির জন্য উপযোগী। মালচিং এর মাধ্যমে আগাছা নিয়ন্ত্রণ করাও সম্ভব। জৈব পদ্ধতিতে মালচিং পচে গিয়ে মাটিতে জৈব পদার্থ যোগ করে এবং মাটির গঠন উন্নত করে। অর্থাৎ মালচিং কিন্তু উদ্ভিদের শিকড় অঞ্চলকে রক্ষা করে উচ্চ তাপ থেকে রক্ষার ফলে, এবং আর্দ্রতা যেহেতু বজায় থাকে ফসলের উৎপাদন। এরপরে উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতি কি ব্যাখ্যা করো। উদ্দীপকে আগেই বলেছি, উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতি হলো এডব্লিউডি অর্থাৎ ড্রপ ওয়েটিং এন্ড ড্রাইং পদ্ধতি। এটি মূলত পর্যায়ক্রমে ভেজানো শুকানো পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এই পদ্ধতি কিভাবে করা হয় সেটি এখানে ব্যাখ্যা করা রয়েছে। যেমন প্রশ্ন যেহেতু কিভাবে করতে হয় এই এডব্লিউডি পদ্ধতি, সেটি এখানে ব্যাখ্যা করা হয়। তোমরা এখান থেকে ভিডিওটি পজ করে ভিডিওতে উত্তরটি জেনে নিতে পারো। এরপরে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির সুবিধাগুলো বিশ্লেষণ করা, অর্থাৎ এডব্লিউডি পদ্ধতির সুবিধা এখানে বর্ণনা করা হয়েছে। তোমরা চাই এই উত্তরটি দুইভাবেই লেখা যায়, কারণ উদ্দীপকে উল্লেখিত এসআরআই পদ্ধতিও ছিল এবং এডব্লিউডি পদ্ধতি ছিল। তোমরা এসআরআই পদ্ধতির সুবিধা বা গুরুত্ব যদি লেখো তাহলে এটি উত্তর হবে। আমরা যেহেতু বর্ণনাকারে এডব্লিউডি পদ্ধতির বর্ণনা করেছি, সেখান থেকে সহজে যাতে আমরা লিখতে পারি সেই কারণে এখানে উত্তরটি আমরা সুবিধা এডব্লিউডি পদ্ধতি লিখেছি। এরপরে 2023 সালে যে প্রশ্ন এসেছিল, দেখো এখানে একটি পিএইচ স্কেল দিয়েছে এবং এ মৃত্তিকা, বি মৃত্তিকা এবং সি মৃত্তিকা চিহ্নিত করে দিয়েছে। প্রশ্ন এসেছিল সবুজ সার কি, শস্য পর্যায়ে কিভাবে মাটির উর্বরতা রক্ষা করে ব্যাখ্যা করো, উদ্দীপকে সি চিহ্নিত মৃত্তিকা কোন ধরনের ব্যাখ্যা করো, উদ্দীপকে এ চিহ্নিত মৃত্তিকাতে কোন ধরনের ফসল ভালো জন্মে তোমার উত্তর সম্পর্কে। এখানে আমরা সবুজ সারের সঙ্গে আগেই পড়েছি, অর্থাৎ কোন সতেজ ও সবুজ উদ্ভিদকে চাষ দিয়ে মাটির সাথে মেশানোর ফলে পচে যে সার তৈরি হয় তাকে সবুজ সার বলে। তো শস্য পর্যায়ে কিভাবে মাটির উর্বরতা রক্ষা করে, শস্য পর্যায়ে হলো পরিবেশে মূলত শস্য পর্যায়ে হলো একই ফসল বারবার চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল চাষ করে। এটি মূলত মাটিতে যে পুষ্টি উপাদান থাকে সেটি সংরক্ষণ করে এবং এটি মাধ্যমে কিন্তু শস্য পর্যায়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এরপরে ছিল উদ্দীপকে সি চিহ্নিত মৃত্তিকা কোন ধরনের। সি চিহ্নিত মৃত্তিকা হলো ক্ষারীয় ধরনের, কারণ সি চিহ্নিত মৃত্তিকার পিএইচ মান 7 এর উপরে ছিল। তো সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে কিভাবে কোন মৃত্তিকার মান কিরকম এবং কেন এটি সি মৃত্তিকা ক্ষারীয় ধরনের, সেটি এখানে ব্যাখ্যা করা রয়েছে। এরপরে উদ্দীপকে এ চিহ্নিত মৃত্তিকাতে কোন ধরনের ফসল ভালো জন্মে তোমার মতামত দাও। আমরা এ চিহ্নিত যে মৃত্তিকা ছিল সেটি পিএইচ 7 এর নিচে অর্থাৎ অম্লীয় ধরনের। তো অম্লীয় মাটিতে কি ধরনের ফসল ভালো জন্মে সেটি এখানে ব্যাখ্যা করা রয়েছে। তোমরা এখান থেকে
এরপরে আমরা আরেকটি উদ্দীপক যদি দেখি, 23 সালের আরেকটি উদ্দীপক ছিল ধান চাষী মানিক মিয়া প্রচলিত নিয়মে ধান চাষ করেন, প্রতি গুছে 3 থেকে 4টি চারা রোপণ করেন। পাশের জমিতে রতন মিয়া প্রতি গুছে 1টি করে ধানের চারা বর্গাকার রোপণ করে এবং এডব্লিউডির মধ্যে সেচ প্রদান করে, এতে তার উৎপাদন খরচ কম হয়। প্রশ্ন এসেছিল ভূমি ক্ষয় কি, পানি নিকাশ কেন করা হয় ব্যাখ্যা করো, রতন মিয়া কোন পদ্ধতিতে ধান চাষ করে ব্যাখ্যা করো, মানিক মিয়া ও রতন মিয়ার চাষ পদ্ধতির মধ্যে কোনটির উপযোগিতা বেশি, উত্তর সম্পর্কে 2023 সালের এই প্রশ্নটি যদি আমরা উত্তর দেখি, যে আমরা ভূমি ক্ষয়ের সংখ্যা আগেই পড়েছি, এটি একটি রিপিট প্রশ্ন 2025 সালে এসেছিল। তো এরপরে আমরা যদি পানি নিকাশ কেন করা হয় অর্থাৎ ড্রেনেজ সিস্টেম, প্রয়োজনের অতিরিক্ত পানি জমি থেকে কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে অপসারণ প্রক্রিয়াকে পানি নিকাশ বলা হয়। পানি না হলে গাছ বাঁচে না, কিন্তু অতিরিক্ত পানি হলে ফসল মারা যায় এবং ফসলের বৃদ্ধি ব্যাহত হয়। পানি নিকাশ ফলে গাছের মূলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, ফলে অণুজৈবিক কার্যাবলী বৃদ্ধি পায় এবং নিকাশের ফলে মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ ফিরে পায়, রোগ জীবাণু বংশবিস্তার ব্যাহত হয়। এজন্য ফসলের জমিতে পানি নিকাশ করতে হয়। পানি নিকাশের গুরুত্ব বা পানি নিকাশ কেন করা হয় সেটি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, তোমরা উত্তরটি বুঝতে পেরেছো আশা করি। এরপরে রতন মিয়া কোন পদ্ধতিতে ধান চাষ করে, আমরা দেখেছি রতন মিয়া একটি ধান এবং বর্গাকারে একটি করে চারা রোপণ করে। তো শুরুতে এটি হলো এসআরআই পদ্ধতি। তো এসআরআই পদ্ধতির মূল নীতি বা এসআরআই পদ্ধতি কিভাবে করা হয় সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেমন চারার বয়স 10 থেকে 15 দিন বয়সী 2 পাতা বিশিষ্ট চারা রোপণ করা হয়। রোপণ দূরত্ব বর্গাকারে 25 থেকে 40 সেন্টিমিটার দূরত্ব রেখে বর্গাকারে রোপণ করা হয়। সার ব্যবস্থাপনায় জৈব সার বেশি দিতে হয়। আগাছা দমনে রাইস উইডার দিয়ে আগাছা দমন করতে হয়। বীজ বপনের ক্ষেত্রে কিন্তু একটি করে চারা রোপণ করা হয় এবং এখানে এসআরআই পদ্ধতিতে কিন্তু সেচ প্রদান করা হয়, সরি এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করা হয়। মানিক মিয়া ও রতন মিয়া চাষ পদ্ধতির মধ্যে কোনটির উপযোগিতা বেশি, তোমার উত্তর সম্পর্কে যুক্তি দাও। এক্ষেত্রে অবশ্যই এসআরআই পদ্ধতির উপযোগিতা বেশি, কারণ এক্ষেত্রে 25 থেকে 30% সার কম লাগে, ফলন বৃদ্ধি পায়, এরপরে বীজের হার কম লাগে, উৎপাদন খরচ কম হয়। এই কথাগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে, তোমরা এখান থেকে চাইলে ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নিতে। এরপরে আমরা যদি 2023 সালে আরেকটি প্রশ্ন দেখি, সেখানে এসেছিল আব্দুল কুদ্দুস একজন ধান চাষী, তার 2 খণ্ড জমি আছে কিন্তু তিনি সেখানে ধানের আশানুরূপ ফলন পাচ্ছে না। এ বিষয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে তিনি কুদ্দুসের মাটি পরীক্ষা করে দেখেন যে প্রথম খণ্ডের মাটির অম্লমান 5.0 এবং দ্বিতীয় খণ্ডের অম্লমান 8.5। কৃষি কর্মকর্তা কুদ্দুসকে তার মাটি সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। প্রশ্ন হচ্ছে মালচিং কি, সবুজ সার হিসেবে ধৈর্য উপযোগী কেন, আব্দুল কুদ্দুসের তৃতীয় খণ্ডের মাটির অম্লমান 8.5 হওয়ার কারণ ব্যাখ্যা করো। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আব্দুল কুদ্দুস তার প্রথম খণ্ডের মাটিকে কিভাবে সংশোধন করবে। তো এখানে আমরা মালচিং কি যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা আগে দেখেছি। এখান থেকে যদি আমরা উত্তর দেখি যে মালচিং এর সংজ্ঞা, দেখো মালচিং হলো ভূমির উপরিতল থেকে মাটির অপসারণ করাকে মালচিং বলে। এরপরে যে দ্বিতীয় প্রশ্ন হলো সবুজ সার হিসেবে ধনচা কেন উপযোগী। ধনচার ছোট জীবনকালের উদ্ভিদ এবং এটি মূলত নরম কাণ্ডের উদ্ভিদ, এটি বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে সংশোধন করায়। তো ধনচার নির্দিষ্ট সময়ের পরে যদি মাটির সাথে সার দিয়ে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু জমিতে নাইট্রোজেনের প্রয়োজন পূরণ হয় এবং ইউরিয়া সারের ব্যবহার কম লাগে, এটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে রয়েছে তৃতীয় প্রশ্ন, আব্দুল কুদ্দুসের তৃতীয় খণ্ডের মাটির অম্লমান 5.5 হওয়ার কারণ কি, অর্থাৎ মাটির অম্লত্বের কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে। এই মাটির অম্লত্বের কারণগুলো এখান থেকে তোমরা পড়ে নিতে পারো, চাইলে রেখে পরবর্তীতে পড়ে নিতে পারো। এরপরে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আব্দুল কুদ্দুস তার প্রথম মাটিকে কিভাবে সংশোধন করা, অর্থাৎ অম্লীয় মাটি সংশোধনের উপায়। এটিও একটি রিপিট প্রশ্ন, আমরা এটি পড়েছি, তারপরও এখান থেকে তোমরা ভিডিও পজ করে আরেকবার একটু পড়ে নিতে পারো। যেমন জমিতে চুন প্রয়োগ করে মাটির অম্লতা দূর করা যায়, জৈব সার ব্যবহার, ডাল ও সিদ্ধ দিয়ে শস্য পানি মাটিতে রোপণ, বায়ো ফার্টিলাইজার ব্যবহার, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া চাষ এবং সেচের পানি থেকে অম্লীয় উপাদান প্রতিরোধ করা। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি 2022 সালের একটি প্রশ্ন আমরা যদি দেখি, এখানে আবুল হোসেন তার জমিতে মিষ্টি আলু, চীনাবাদাম ও হলুদের আবাদ করে কিন্তু ধান পাটের আবাদ মোটেও ভালো হয় না। তার জমির পানি ধারণ ক্ষমতা খুবই কম কিন্তু পানি শোষণ ক্ষমতা বেশি। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা স্বর্ণপন্ন হলে কৃষি কর্মকর্তা তাকে জমির মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন। কৃষি কর্মকর্তা পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উক্ত জমিতে ধান ও পাটের সকল চাষাবাদের আর্থিক অবস্থা উন্নতি হয়। যেহেতু এখানে বলা হয়েছে মিষ্টি আলু, চীনাবাদাম ভালো হয় আর এটি মূলত বেলে মাটি, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ধরে নিতে হবে কোনটি অম্লমান মানে অম্লত্ব খারকদের আর কোনটি গুণটের প্রশ্ন, সেটি কিন্তু এই
চাষের যে উপাদান রয়েছে অর্থাৎ কোন ফসল ভালো হয় সেখান থেকে আমরা বুঝতে পারবো। এখানে কিন্তু এই যে চীনাবাদাম, আলু যে বলা হচ্ছে সেটি কিন্তু মূলত বেলে মাটিতে ভালো হয়। এবং এখানে আরেকটি পয়েন্ট কিন্তু রয়েছে যে পানি ধারণ ক্ষমতা খুবই কম কিন্তু পানি শোষণ ক্ষমতা বেশি। এরপরে যে প্রশ্ন রয়েছে মাটির উৎপাদন ক্ষমতা কি, মাটি ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, উদ্ভিদকে আবু রসুনের জমি মাটি উন্নয়নের কোন কোনটি অন্তর্গত ছিল ব্যাখ্যা করো, আবু রসুন ধান পাট চাষের সাফল্যে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো শুরুতে যদি আমরা সংজ্ঞাটি দেখি, মাটির উৎপাদন ক্ষমতা যে নির্দিষ্ট ব্যবস্থাপনা চাষকৃত মাটির স্বাভাবিক পরিবেশে নির্দিষ্ট শস্যগুণ বা শস্যের ফসল দেওয়ার ক্ষমতাকে ওই মাটির উৎপাদন ক্ষমতা বলে। ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা অর্থাৎ মাটির ক্ষয়রোধ বা ভূমি ক্ষয়রোধ করে যদি রাসায়নিক ও জৈব গুণাগুণ হলো ভূমি সংরক্ষণ। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পুষ্টি উপাদান সংরক্ষিত হয় এবং মাটির উদ্ভিদের অনুজৈবিক কার্যাবলী বৃদ্ধি পায় এবং উৎপাদন বৃদ্ধি পায়। এরপরে রয়েছে উদ্ভিদকে আবর্জনের জন্য মাটি কোন গুণের অন্তর্গত ছিল। এখানে আমরা যেহেতু তো গুণট হলো বেলে মাটি। তো এখানে বলা হয়েছে বেলে মাটি, তো বেলে মাটির কথাই কিন্তু কেন বলা হচ্ছে সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে বলা হলো যে আবু রসুন ধান পাট চাষের সাফল্য উদ্ভিদের আলোকে বিশ্লেষণ করো। বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরের উপায় এখানে ব্যাখ্যা করা হচ্ছে, যেমন এঁটেল মাটির প্রয়োগ, সবুজ সার প্রয়োগ, খামারজাত সার প্রয়োগ, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ, জৈব সার প্রয়োগ। এই 4টি বা 5টি পয়েন্টের মাধ্যমে কিন্তু এটি ব্যাখ্যা করা হয়েছে। চাইলে এই উত্তরটি এখান থেকে পড়ে নিতে পারো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অনেক সময় পরীক্ষায় আসে। এরপরে 2022 সালে যদি আরেকটি প্রশ্ন আমরা দেখি, যেখানে আরমান আলী বাড়ির কাছের জমিতে মাঠ ফসল ফলন ভালো পেলেও নদীর জমিতে তেমন ভালো ফলন পান না। উক্ত জমিতে অধিক উৎপাদনশীল করার জন্য তিনি উপজেলা কর্মকর্তা সমাগম হলে তাকে সঠিক উপায় বলে দেওয়া হয়। কৃষি কর্মকর্তা তাকে অন্যান্য জমির মাঠের পুনর দেখে ফসল নির্বাচনের পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আরমান আলী পরের বছর ভালো ফলন লাভে সক্ষম হন। আরমান আলীর সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের অন্য কৃষকরা ভালো ফলন পান। এটিও কিন্তু পুনর থেকে এসেছে, অর্থাৎ এই যে পুনরের কথা কিন্তু অলরেডি বলা আছে এবং নদীর জমি এবং বাড়ির জমির কথাও কিন্তু বলা হয়েছে। প্রশ্ন এসেছিল মাটির গুণট কি, মাটিতে জৈব পদার্থের কাজ কি, আরমান আলী কিভাবে উক্ত জমিকে ব্যক্তিগত ফসল চাষের উপযোগী করলেন, কৃষি কর্মকর্তার দেওয়া শেষোক্ত পরামর্শটি মূল্যায়ন করেন। তো মাটির গুণট হলো, এটির সঙ্গে আমরা আগেই পড়েছি, তারপরও মাটির গুণট হলো 3টি কণার যে উপাদান সেটি অনুপাত, অর্থাৎ মাটিতে বালিকণা, পর্দকণা এবং পলিকণার যে অনুপাত সেটি মাটির গুণট। এরপরে বলা হচ্ছে জৈব পদার্থের কাজকে আমরা জৈব পদার্থ মাটির প্রাণ বলা হয় কেন, সেখান থেকে এই উত্তরটি করতে পারি, অর্থাৎ কেন এই উত্তর দেওয়া রয়েছে তোমরা চাইলে করে নিতে পারো। এরপরে আরমান আলী কিভাবে তার জমিকে অধিকতর ফসল চাষের উপযোগী করলেন। আরমান আলী তার নদীর পাড়ের জমি, এটি ছিল এঁটেল মাটি এবং এঁটেল মাটি বা বেলে মাটি ছিল, সেই বেলে মাটিকে কিভাবে দোআঁশ মাটিতে রূপান্তর করা যায় সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। এটি একটি টিপিক প্রশ্ন, বিগত যে প্রশ্নটি ছিল সেখান থেকে। এরপরে কৃষি কর্মকর্তার দেওয়া শেষোক্ত পরামর্শটি মূল্যায়ন করো, অর্থাৎ গুণট জেনে জমির গুণট জেনে কি কি ফসল চাষ করা যায় সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। গুণটের কোন ফসল ভালো হয়, যেমন বেলে গুণটের জন্য ভালো হয়, বেলে দোআঁশ গুণটের জন্য কোন ফসল ভালো হবে, মাটির গুণটের কি ধরনের ফসল নির্ধারণ করা যায় সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। চাইলে এটি স্ক্রিনশট রাখতে পারো এবং এখান থেকে পরবর্তী পড়ে। তো আজকের ক্লাসে আমরা কৃষির দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ যেটি বৃহত্তম অধ্যায়, সেখান থেকে আমরা পড়লাম, অর্থাৎ কি কি বিগত দিনে প্রশ্ন হয়েছে সেগুলো দেখলাম। তো পরবর্তীতে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। কালকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের যে বিগত বছরের প্রশ্ন থাকে সেটি নিয়ে আমরা ভিডিও আপলোড করবো। আশা করি তোমরা সাথে থাকবে। তোমাদের সকলের শুভেচ্ছা কামনা করে আজকে